বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এবং স্বাধীনতার অর্জনের চাইতে রক্ষা করাই ছিল হলো সবচাইতে বেশি কঠিন। কারণ স্বাধীনতা অর্জন ৯ মাসেই স্বাধীনতা অর্জন করা যায়, কিন্তু আপনি স্বাধীনতা যে রক্ষা, এটা হলো আজ ৫০ বছরেও স্বাধীনতা রক্ষা করতে পারে নাই। আমরা কেন বলছি, আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে জেনারেল মতিন তার একটা বই লিখছিল যে ভারত উপনিবেশিক দেশগুলোকে কিভাবে আপনার দখল করে নেয়। আপনি শুধু তাই নয়, আপনি একটা জিনিস ভাবুন যে মহাভারত, ভারত বলে যে তাদের একটা মহাভারত ছিল। এখন ভারতের যারা এই যে প্রশাসন বা তাদের ইতিহাস ঘাইটা দেখুন যে মহাভারত বলতে কোনো জিনিস ছিল নাকি, মহাভারত বলতে কোনো জিনিস ছিল না। এবং মহাভারত কি, এবং মহাভারতের আপনার প্রেসিডেন্ট কে ছিল, তখনকার রাজা কে ছিল, তার প্রশাসন শাসক কে ছিল, এখানে কেউ বলতে পারে না আসলে মহাভারতের শাসক কে ছিল। মহাভারতটা কি? মহাভারত হলো ভারতের একটা নকশা, যে নকশা হলো তারা হলো ভবিষ্যতে এই রাষ্ট্রগুলোকে এবং দেশগুলোকে নিয়ে একটা মহাভারত গঠন করতে চায়। যেমন একদিকে অস্ট্রেলিয়ার আটলান্টিক মহাসাগর, অন্যদিকে আপনার এই মালয়েশিয়া, অন্যদিকে একদিকে হলো পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের কিছু অংশ, এবং তারা ভারত ভাবে যে তুরস্কর কিছু অংশ এটা হলো মহাভারতের ভিতরে ছিল। তাহলে আপনার এই যে এখন ভারতের মানুষকে যদি প্রশ্ন করা যায়, আচ্ছা আপনি যে মহাভারত ছিল, যে একসময় এই পৃথিবী মহাভারত শাসন করছে, মহাভারতের রাজা কে ছিল, তার শাসককর্তাগুলো কে ছিল, দেখবেন যে তারা বলতে পারবে না যে মহাভারতের শাসককর্তা কে ছিল। আসলে মহাভারত ছিলই না, মহাভারত ছিল হলো ভারতের একটা গল্প। অর্থাৎ তারা হিন্দুরা এখনো ভাবে যে তাদের একটা মহাভারত হবে। অস্ট্রেলিয়াতে শুরু করে বাংলাদেশে, পাকিস্তান, তুরস্ক বা ইরান, এটা আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এই রাষ্ট্রগুলো নিয়ে একটা মহাভারত হবে। এটা হলো ভারতের শাসকগণ এইটা আপনি স্বপ্ন দেখছিল যে ভারত যে সাম্রাজ্যবাদী একটা শক্তি, এবং ভারত যে নিজের স্বার্থ আপনার ১৯৭১ সালে যে আওয়ামী লীগকে এখানে ক্ষমতা বসাইছিল এবং এবং তাদের দিয়ে আপনার অধিপত্য বিস্তার করছিল, এটা আপনার ৫০ বছর পরে সাধারণ মানুষকে বুঝতে পারতেছে। কারণ আপনি একটা দেখুন যে ১৯৭১ সালে যে আপনার যে সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতা অর্থ কি? আপনি কি মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ, আপনি কাউকে আপনার এই যে ঈশ্বরভাবে মানেন, যদি সবাই যদি ঈশ্বরকে কাউকে মানে, তাহলে এই ধর্মনিরপেক্ষতা কোথায়? তাহলে দেখেন এই যে হিন্দু ভারতের গোয়েন্দা সংস্থা যে ব্রেমটা দিছিল, আপনি একটা জিনিস দেখেন যে ভারতের গোয়েন্দা বাহিনীর প্রধান অ্যানালাইসিস অ্যান্ড উইং রর কাউ, এই কাউ তার একটা বই লিখছিল সে কিভাবে তাদের প্রভাব বিস্তার করে। শুধু তাই নাই, বাংলাদেশের আঞ্চলিক ১৯৭১ সালে জেনারেল ওসমানী এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে আপনার ব্যতীত নতুন একটা বাহিনী করে, যেটা হলো মুজিব বাহিনী, বিএলএল। এই মুজিব বাহিনী এবং এই যে বিএলএল গঠন হলো, এই মুজিব বাহিনী বিএলএল গঠন করতে ভারত হলো কেন বাংলাদেশ সরকারের অনুমতি নেয় নাই? শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবী লীগের বাছাই করা ক্যাডারকে ব্যবহার করে আপনার একটা মুজিব বাহিনী গঠন করছিল। এবং এই মুজিব বাহিনীদের মেন ছিল হলো বাংলাদেশকে অশান্তি এবং জমি জমা দখল করা। যেমন এই মুজিব বাহিনীর নিয়েই হয়েছিল আপনি কি লক্ষ্মী বাহিনী। আপনার লক্ষ্মী বাহিনীর কাজ কি ছিল? দেখেন যে আওয়ামী লীগ সবসময় ১৯৭১ সালের কথা বলে, দেখবেন তারা ১৯৭১ সালের কথা বলবে যে ১৯৭১ সালে পাকিস্তানে এটা করছে, পাকিস্তানে এটা করছে, এত মানুষ ধর্ষণ করছে, এত লুটপাট করছে। কিন্তু আওয়ামী লীগ ১৯৭১ সালের পরের কথাগুলো বলে না,
1972, 1973, 1974, 1975 এই সময়গুলোর কোনো কথা বলে না। আবার দেখবেন যে আওয়ামী লীগ বলতেছে 1975-এর কথা বলবে, 1971 সালে কথা বলবে, 1972, 1973, 74-এর কথা কেন বলে না? কারণ 1972, 73, 74 আওয়ামী লীগের নেতাদের যে লুটপাট, ধ্বংসত্ব বাংলাদেশ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না খায়া থাকে, এখানে আওয়ামী লীগ নেতারা লুটপাট শুরু করে। যেটা মেজর ডালিম বীর বিক্রম, সে তার বইয়ে লিখছিল যে ফেব্রুয়ারি এপ্রিল মাসে যখন সেনাবাহিনী আপনার অবৈধ অস্ত্র উদ্ধার করতে যায়, তখন নোয়াখালী, কুমিল্লা সহ এসব এলাকায় যে তখনকার আওয়ামী লীগ এমপি মমতা সহ অনেকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছে অবৈধ অর্থ, লুটপাট অস্ত্র পাওয়া যায়। শুধু তাই না, আপনি মেজর জলিল বীর বিক্রম, উনি বলছিল যে আমি বাংলাদেশের প্রথম ব্যক্তি যে স্বাধীনতার পরে আমাকে বন্দি করা হয়েছে। কারণ মেজর জলিলকে কেন গ্রেপ্তার করা হয়? কারণ এই যে 1971 সালের পরে, যুদ্ধের পরে, যখন বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা দেখতে পারে যে বাংলাদেশকে ভারত ভাগ করতেছে নিজের স্বার্থের মতন, যেমন করছে সিকিমকে, যেমন করছে কাশ্মীরকে, যেমন করছে ভুটানের কিছু অংশকে। আপনি যদি একটা দেখেন যে ভুটান যে 1800 খ্রিস্টাব্দে কলকাতা, আসাম বা ত্রিপুরা বা আপনার এই রাজ্যগুলো নিয়ে একটা ভুটান রাজ্য ছিল, এই ভুটানকে ভারতের শাসকগণ কিভাবে যে ভারতের অংশের ভিতর নিয়ে গেছে, যেটা ভুটানের বর্তমানে শাসকগণ এবং বর্তমানে ক্ষমতাসীনরা সেই রাজ্যগুলো আপনার চায়। অন্যদিকে দেখেন যে মালদ্বীপে তাদের নিজস্ব পররাষ্ট্র মন্ত্রণালয় নাই। শুধু মালদ্বীপ না, আপনার বাংলাদেশকেই দেখেন যে বাংলাদেশে যে 7 দফা চুক্তি ছিল ভারত এবং বাংলাদেশের, যে মৈত্রিক চুক্তি, যেই মৈত্রিক চুক্তিগুলো কি কি ছিল? এই মৈত্রিক চুক্তির মেন উদ্দেশ্যই ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা। যেখানে আপনার পাকিস্তান, ইরান, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, আমেরিকা, জার্মান, চীন বা রাশিয়া বা ভারত, তারা নতুন নতুন প্রযুক্তি তৈরি করতেছে। ICBM বা MiG-20 বা S-400 বা এই যে আপনার 29 বা এই যে আপনার এই যে নতুন নতুন প্রযুক্তির সাথে তার জনগণকে আপনার সম্পর্ক তৈরি করতেছে। অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনার ওই ঘর, কাঠের দরজা, কাঠের এইগুলো তৈরি করতে দিচ্ছে আছে, যেটা 1975 সালের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে চায়, ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমানের মতনই প্রভাব খাটাতে চায় এবং তার দেশের স্বাধীন পররাষ্ট্র নীতি থাকবে না। দেখেন, একটা দেশে যদি স্বাধীন পররাষ্ট্র নীতি নাই থাকে, তার অন্য দেশের সাথে কি সিদ্ধান্ত দিবে নির্ভর করবে তার দেশের উপরে। আপনি যদি পররাষ্ট্রমন্ত্রী নির্ণয় করে হলো ভারতের সাথে আমি চীনের সাথে কোন সম্পর্ক করব, আমি রাশিয়ার সাথে কোন সম্পর্ক করব, আমি আমেরিকার সাথে কেমন গ্লোবাল অর্থনীতি তৈরি করব, বা আমি মুসলিম দেশের সাথে কিভাবে গ্লোবাল অর্থনীতিকে আপনার নতুন সংযুক্ত করব, এটা নির্ভর করতে হলো ভারতের উপরে। ভারত বলে দিত আপনি আমেরিকার সাথে, চীনের সাথে বা রাশিয়ার সাথে কি ধরনের সম্পর্ক করবেন, এটা ভারতের অনুমতি নিতে হবে। যেটা ছিল শেখ মুজিবুর রহমানের সময়, যেটা ছিল 2009 থেকে 2024 সাল পর্যন্ত। বাংলাদেশে আপনার স্বাধীন পররাষ্ট্র নীতি ছিল না। আপনার এই স্বাধীন পররাষ্ট্র নীতি ধ্বংস করা মানে কি? যখনই স্বাধীন কোনো পররাষ্ট্র নীতিকে ধ্বংস করবে, সেই রাজ্যের কোনো মনোভাবই নাই এবং সেই রাষ্ট্রের তার নিজস্ব গতিপথই নাই। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1976-এর পরে আপনার নতুনভাবে পররাষ্ট্র নীতি চালু করে এবং ভারতের একক আধিপত্য থেকে বাড়া আপনার পাকিস্তান, চীন, রাশিয়া, আমেরিকা, সৌদি আরব এবং দুবাই, কাতার, এই ইসলামিক তুরস্ক, এই ইসলামিক দেশগুলোর সাথে সে নতুন করে এয়ারলাইন্স তৈরি করে।
আবার যেমন ভারত চাই নাই যে বাংলাদেশের যে নতুন এয়ারলাইন্স হবে এটা কোনো এটা প্রভাবশালী রাষ্ট্রের সাথে যেন না হয়। বাংলাদেশ শুধু নির্ভর থাকবে হলো ভারতের উপরে। ভারত তাদের ভাঙ্গা অস্ত্র দিবে, ভাঙ্গা MiG-20 যেটা আপনার পারবে না এটা দিয়ে দেবে, তারা 20 বছর ব্যবহার করছে, এটাই বাংলাদেশের সেনাবাহিনীকে দেবে। দেখেন ভারতের মেন ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে মাথা নত করা এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করা। কারণ একটা রাষ্ট্রের মেন থিং হলো একটা দেশের সেনাবাহিনীকে ধ্বংস করা। কারণ ওই দেশের যদি সেনাবাহিনীকে ধ্বংস করা যায় তাহলে ওই রাষ্ট্রের কোনো ভ্যালু থাকে না, যেটা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আপনি 2008 সালে করছেন। আপনি একটা জিনিস ভাবুন, মেজর জেনারেল মতিন যিনি ভারতে ডিজিএফআই এর গোয়েন্দা সংস্থার প্রধান ছিল, এটা ডিজিএফআই তখনকার ডিজিএফআই গোয়েন্দা সংস্থা প্রধানরা তখন চিন্তা করলো তাদের যে মেন্টালি যে ভারত আসলে আমাদের সাথে কোন ধরনের ব্যবহার করতেছে, ভারত আমাদের সাথে কতটুক যে বন্ধুত্ব সুলভ এবং প্রতিবেশী হিসাবে ব্যবহার করতেছে। মেজর মতিন বীর বিক্রম সে তার বই লিখছিল যে ভারত আমাদের কিভাবে কামড়া কামড়া আস্তে 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 তাদের পেটের ভিতর নিতেছে, এবং এই আসাম ত্রিপুরা এটা যেটা হলো আপনার ভুটানের ভিতরে ছিল, নেপালের ভিতর, এই তাদের মতন বাংলাদেশকে নিতে চায়। আপনি একটা জিনিস দেখেন, এখান থেকে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কে আজ বাংলাদেশের মানুষ ভালোবাসে, কেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এই যে বাংলাদেশের মানুষ এখনো তার জন্য কাঁদে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে প্রথম যেটা করছিল আপনি সেনাবাহিনীকে উন্নত করছিল, এবং সেনাবাহিনী এবং পররাষ্ট্রনীতি স্বাধীন পররাষ্ট্র তৈরি করছে। দেখেন ইন্দো প্যাসিফিক অঞ্চল এই বাংলাদেশে নির্ভর করে আপনার রাজনীতিকে, যে ইন্দো প্যাসিফিক অঞ্চল যেমন যেটা চীন, এই আমেরিকা, ভারতের অঞ্চল এটা চীনকে ঠেকানোর জন্য ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলোতে দেখেন যে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলোতে বাংলাদেশের প্রভাব কতটুকু থাকবে এবং চীনকে বাংলাদেশকে কতটুকু সমর্থন দিবে এবং চীনকে বাংলাদেশকে কতটুকু আপনার বিজনেস অর্থনৈতিক বা এর গ্লোবাল অর্থনৈতিকভাবে নিজস্বভাবে তৈরি করবে, যেটা ইন্দো প্যাসিফিক মেন উদ্দেশ্য। কিন্তু দেখেন যে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেটা তার পররাষ্ট্র মন্ত্রণালয়, যে স্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ, কোনো দেশের সাথে শত্রুতাপূর্ণ না, এবং একক দেশের উপরে কোনো যুদ্ধ বিধ্বংস এবং তার প্রতি যুদ্ধ সমর্থন করা না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কেন ভারত আপের সরা দেয়, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কেন ভারত হলো আপের তাদেরকে তাকে হত্যা করা হয়। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখনই ভারতের একের পর এক গোয়েন্দা তথ্য যখন ধ্বংস করা শুরু করে এবং তাদের সংস্কৃতি, মুক্ত বাণিজ্য এবং এই নতুন নতুন সংস্কৃতি যখন তৈরি করে, নতুন মুক্ত বাণিজ্য তখন তৈরি করে, নতুন এই পররাষ্ট্রনীতি যখন চালু করে, তখনই ভারতের মাইন্ডসেট খারাপ। আপনি একটা জিনিস দেখেন যে যখন শেখ হাসিনা ছিল বাংলাদেশের ভারতের মিডিয়া বলতো বাংলাদেশ খুব ভালো চলতেছে, ভালো বাংলাদেশ হলো উন্নয়ন দেশের তালিকায় যাচ্ছে। শেখ হাসিনা পতনের পরে এই ভারতের মিডিয়াই বলতেছে তার 2 দিন পরেই বাংলাদেশ হলো গরিব রাজ্য, দারিদ্র রাজ্য, বাংলাদেশের অর্থনৈতিক নাই, বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে একটা যখন শেখ হাসিনা ছিল তখন উন্নয়ন হচ্ছে, এখন শেখ হাসিনা নাই দেখে ধ্বংস হচ্ছে। তাহলে এই যে ব্রেম, অর্থাৎ শেখ হাসিনা তাদের পুতুল। আপনি একটা জিনিস দেখেন যে শেখ মুজিবুর রহমান হত্যার পরে যে কাদের সিদ্দিকী, এই যে বঙ্গবীর, অনেকে বলে বঙ্গবীর কাদের সিদ্দিকী, কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী সে ছিল ভারতের গোয়েন্দা সংস্থা জেনারেল ওবানের একটা তথ্যদাতা। জেনারেল ওবানের কাছে সে হলো তথ্য দিত, বাংলাদেশের তথ্যগুলো সে হলো ভারতে পাচার করত, এইটা তাদের ব্যাচেরিটা। তাহলে আপনি একটা জিনিস দেখুন, আজ বাংলাদেশে দেখেন যে সীমান্ত এখনো বাংলাদেশের সাধারণ জনগণকে হত্যা করতেছে, বিনা দোষে হত্যা করতেছে, সীমান্তর এখানে এই যে এখনো উস্কানি দিতেছে এবং এই কথা বলি বাংলাদেশের মানুষের উপরে গুলি করতেছে। তাহলে ভারত কি বাঁচতেছে? ভারত কি উস্কানি দিতেছে না? ভারত কেন উস্কানি দিতেছে যে তাকে হত্যা করবো, তাকে হত্যা করো, সীমান্ত হত্যা করব। তারা যদি কিছু বলে তাদের উপরে এই আপনার আক্রমণ করবে।
এই যে ভারতের যে অগ্রাসনী মনোভাব, এই ভারতের অগ্রাসন মনোভাবকে যদি আপনার পরিবর্তন না করে, বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী, প্রশাসন অবশ্যই ভারতের অগ্রাসনী মনোভাবকে জবাব দিতে হবে। বাংলাদেশে ভারতের অগ্রাসনী মনোভাবকে যদি জবাব না দিতে পারে, তাহলে এই ভারত আমাদের এক সময় এই ঘরের ভিতর ঢুকে ঢুকে মারবে। আর সীমান্তে তারা হত্যা করতেছে, কালকে এই ঘরের ভিতরে ঢুকা ঢুকা মারবে। কারণ ভারতের এই যে অনেক দালাল বাংলাদেশে আছে। ভারত কাজ কি? ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালিসিস কাজ কি? ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালিসিস কাজ হলো আপনার দালাল তৈরি করা। যেমন আপনার বিডিআর এর যদি দেখেন যে বিডিআর এর অফিসারদের কিভাবে হত্যা করছিল, এবং লং টাইম এই অফিসারদের বিষয়ে আপনার ঘৃণিত তৈরি করে। যেমন আপনার 1947 সালে যখন পাকিস্তানের প্রেসিডেন্ট কাজম আজিজ জিন্না, বা যাকে বলে মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না যখন আপনার ঢাকাতে যখন বলে যে উর্দু হবে রাষ্ট্রভাষা, তখন কেবল বাংলাদেশের মানুষ তার প্রতিবাদ করে, এবং সেখান থেকেই কেবল পাকিস্তানের সাথে যে ঘৃণিত আস্তে 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 পাকিস্তানের সাথে একটা ঘৃণা তৈরি হয় বাংলাদেশের সাথে এবং পাকিস্তানের সাথে, এবং পাকিস্তানের জনগণ এই যে বাংলাদেশের জনগণ পাকিস্তানি সেনাবাহিনীতে ঘৃণা তৈরি করে। তাহলে দেখেন যে একটা রাষ্ট্র এবং আর একটা একই রাষ্ট্রকে, এদের দুই ভাইকে কিভাবে এক ভাই আর এক ভাইকে ঘৃণা তৈরি করে, এবং এক ভাই আর এক ভাইয়ের উপরে মাথায় বাড়ি দেয়। যেটা ভারত করে, যেটা ভারতের গোয়েন্দা সংস্থা করে, উভয়কেই দেখা যায় যে আপনার ঘৃণত্ব তৈরি করবে, একে অপরকে শত্রু তৈরি করবে, এবং তাদের ভিতর দালাল তৈরি করবে, এবং দালাল তৈরি করে তাদের উপরে প্রভাব তৈরি করে, যেটা মেজর জেনারেল আব্দুল মতিন, বীর বিক্রম, তাদের লেখাতেই বোঝা যায়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।